প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। গণিতের যে শাখায় সংখ্যাভিত্তিক তথ্য সংগ্রহ এবং তার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং উপস্থাপন নিয়ে আলোচনা ও তার রৈখিক উপস্থাপন করা হয়ে থাকে, তাকেই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বলে। কোষে দেখি 11.1-এর সমস্যাগুলির সমাধানের পূর্বে আমরা পাঠ্যপুস্তকে বাস্তব সমস্যার সমাধান কিভাবে করা হয়েছে সে বিষয়গুলি প্রথমে বুঝে নেব। রাশিবিজ্ঞানের সংজ্ঞাতেই বললাম, গণিতের যে শাখা সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যে সকল সংখ্যার উপর ভিত্তি করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেই সংখ্যাগুলির সংগ্রহকে রাশি তথ্য বলা হয়। যিনি বা যারা কোনো একটি ক্ষেত্র থেকে অর্থাৎ অনুসন্ধান ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করে থাকেন, তাদের প্রাথমিকভাবে সংগৃহীত সেই তথ্যকে বলা হয় প্রাথমিক বা মুখ্য তথ্য বা কাঁচা তথ্য। যেমন ধরো, পাঠ্যপুস্তকে বর্ণিত একটি তথ্য সংগ্রহ। প্রতি বছরের মতো এবছরও আমাদের গ্রামবাসীদের আর্থিক অবস্থা জানার জন্য আমাদের পাড়ার গ্রাম উন্নয়ন সমিতির কিছু সদস্য গ্রামবাসীদের নানান তথ্য জোগাড় করবেন। তাহলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখানে উদ্দেশ্যটা কি? গ্রামবাসীদের আর্থিক অবস্থা জানা। তথ্য সংগ্রহ করছেন কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বা ব্যক্তিরা। এখানে তথ্য সংগ্রহ করছেন কারা? সমিতির কিছু সদস্য। কি সংগ্রহ করলেন? এখানে বলা আছে, এখন আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে, তাই আমি ও আমার কিছু বন্ধু ঠিক করেছি এবছরের এই কাজে সমিতির দাদা ও দিদির সাহায্য করব। সেই জন্য আমরা গ্রামের 50টি পরিবারের খাদ্যের দৈনিক খরচের একটি কাঁচা তথ্য সংগ্রহ করেছি। যখন সংগ্রহকারীরা কোনো একটি ক্ষেত্র থেকে বিশেষ উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করে আনেন, সেই তথ্যটা হয় অগোছালো, অবিন্যস্ত। সেই অবিন্যস্ত অগোছালো তথ্য কোনো ক্ষেত্র থেকে সরাসরি তুলে আনলে তাকে আমরা বলি কাঁচা তথ্য, র ডাটা। তাহলে গ্রামের 50টি পরিবারের দৈনিক খরচের একটি তথ্য তুলে ধরা হয়েছে এখানে। এই তথ্যকে আমরা বলি কাঁচা তথ্য। এই অবিন্যস্ত এলোমেলো তথ্যকে আমরা প্রথমে একটি বিন্যস্ত তথ্যে পরিণত করব। কিভাবে? দেখো, ধরে নিলাম গ্রামের প্রথম পরিবারের দৈনিক খরচ 145 টাকা, দ্বিতীয় পরিবারের 150 টাকা, তৃতীয় পরিবারে 200 টাকা। এইভাবে 50তম পরিবারের খরচ এখানে বলা আছে 75 টাকা। আমরা দেখে নেব প্রথমে সবচেয়ে কম খরচ কত টাকা, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট সংখ্যা 75। প্রথমে আমরা এই সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে অর্থাৎ নির্দিষ্ট একটি ক্রমে সাজিয়ে নেব। আমরা সাধারণত ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই, তাই সবচেয়ে ছোট সংখ্যাটি প্রথমে লিখলাম। অথবা আমরা এরূপ করতে পারি, প্রথমের সংখ্যাটি এখানে কত? 145। আমরা প্রথমে 145 সংখ্যাটি লিখে দিলাম। এরপরে কত আছে? 150, অর্থাৎ 145-এর চেয়ে বেশি, তাই 150 সংখ্যাটি তার পরে লিখলাম। অর্থাৎ আমরা একটি সংখ্যা রেখা স্থাপন করে পরপর লিখতে পারি, অথবা উপর থেকে নিচের দিকে লিখতে পারি, আমাদের যেটা সুবিধে হবে। এরপরে 200 একটি সংখ্যা আছে, ধরে নিই 150 থেকে কয়েকটি সংখ্যার পরে 200 একটি সংখ্যা। এরপর 175 আছে, অর্থাৎ ধরেই নিই 200-র আগে 150-র পরে একটি সংখ্যা 175। এরপরে আছে 75, অর্থাৎ শুরুতে যেটা লিখেছি। 90, অর্থাৎ 75-এর চেয়ে বড় একটি সংখ্যা 90। 250, অর্থাৎ 200-র চেয়ে বেশি 250 একটি সংখ্যা লিখে নিই। এরপরে আছে 125। 125 সংখ্যাটি 90-এর চেয়ে বড় এবং 145-এর চেয়ে অবশ্যই ছোট,
তাহলে এরূপ একটা জায়গায় 125 সংখ্যাটি লিখে দিই। এরপরে আছে 190, তাহলে 190 সংখ্যাটি 175-এর চেয়ে বেশি, 200-র চেয়ে কম, এর মাঝামাঝি একটা স্থানে 190 লিখে দিই। এরপরের সংখ্যা 175, আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি। এরপরে আছে 110, তাহলে 110 হবে 90-এর চেয়ে বেশি, 125-এর চেয়ে কম, ঠিক এর মাঝামাঝি একটা স্থানে 110 সংখ্যাটি লিখে ফেলি। এরপরে আছে 175, 175 আমরা লিখেছি, 90 আমরা লিখেছি, 150 আমরা লিখিনি, তাহলে 125 এবং 145, হ্যাঁ 150 আমরা লিখেছি, 145-এর পরে 150 লিখেছি। এরপরে আছে 125 আমরা লিখেছি, 190 আমরা লিখেছি, 200 আমরা লিখেছি, 225 আমরা লিখিনি, তাহলে এইরূপ একটা স্থানে আমরা 225 সংখ্যাটি লিখে ফেলি। 110 আমরা লিখেছি, 75 লিখেছি, 225 লিখেছি, 200 লিখেছি, 125 লিখেছি, 190 লিখেছি, 110 লিখেছি, 145 লিখেছি, 175 লিখেছি, 125 লিখেছি, 150 লিখেছি, 190 লিখেছি, 110 লিখেছি, 150 লিখেছি, 175 লিখেছি, 145 লিখেছি, 125 লিখেছি, শুধু 75 লিখেছি, 275 এই সংখ্যাটি আমরা তাহলে 250-এর পরে লিখে ফেলি। এইভাবে আমরা দেখে নেব যে প্রতিটি সংখ্যা লেখা হয়েছে কিনা। আমরা সাধারণত এইভাবে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই। তাহলে এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমরা পুনরায় লিখে নেব, অর্থাৎ 75, তারপরের বড় সংখ্যাটি এক্ষেত্রে 90, 90-এর পরে 110, 110-এর পরে 125, তারপরে 145, এদিকে তাকাও, তারপরে 150, তারপরে 175, তারপরে 190, তারপরে লিখলাম 200, 200-র পরে 225, তারপরে 250, তারপরে 275। এইভাবে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি প্রথমে, সবচেয়ে বড় সংখ্যাটি শেষে, এইভাবে সাধারণত লিখি। তবে আগে পরে লিখলেও কোনো একটা সমস্যা হবে না। আমাদের মূল কাজ হবে এইভাবে সাজিয়ে নেওয়ার পরে নির্দিষ্ট একটি কলামে, আমরা সাধারণত ফার্স্ট কলামে এভাবে সাজিয়ে নিই। আমরা জানি উলম্ব এই লাইনকে বলা হয় কলাম। তাহলে ফার্স্ট কলামে আমরা সংখ্যাগুলি পরপর লিখে ফেললাম। এরপরে আমরা দেখব কোনো একটি সংখ্যার কতবার পুনরাবৃত্তি ঘটেছে, অর্থাৎ সেক্ষেত্রে 75 কতবার আছে, 90 কতবার আছে, 110 কতবার আছে, এইভাবে প্রতিটি সংখ্যা কতবার করে আছে তা আমরা দেখে নেব। কোনো একটি সংখ্যা কতবার আছে খোঁজার চেয়ে আমাদের সুবিধে হবে কোনো একটি সংখ্যা দেখার সাথে সাথে সেই সংখ্যার পাশে মিল চিহ্ন দেওয়া। কি চিহ্ন বললাম? মিল চিহ্ন। মিল চিহ্ন অর্থাৎ একটি উলম্ব রেখা দিয়ে আমরা মিল চিহ্ন বা ট্যালি মার্ক দিয়ে থাকি। ট্যালি মার্ক বা মিল চিহ্ন অর্থাৎ ওরই মতো, ওই সংখ্যার মতোই একটি সংখ্যা বা ওই সংখ্যাই আসলে কতবার আছে। আমরা প্রথমের সংখ্যা দেখতে পাচ্ছি 145, তাহলে 145 সংখ্যার পাশে আমরা একটা উলম্ব রেখা টেনে নেব, অর্থাৎ 145 একবার। এর পরের সংখ্যা আমরা সাধারণত কি করি, প্রথমে এই অনুভূমিক লাইন বরাবর দেখে নিই। আমরা জানি অনুভূমিক লাইনকে বলা হয় রো বা সারি এবং উলম্ব লাইনকে বলা হয় শ্রেণী বা কলাম। আমরা ফার্স্ট রো বরাবর সংখ্যাগুলো প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে 145, তারপরে 150, 150 সাথে সাথে আমরা একটা ট্যালি মার্ক দিলাম। প্রশ্নের ক্ষেত্রে আমরা 150টাকে কেটে দেব, তাহলে সুবিধে হবে, এটা আমাদের গণনা করা হয়ে গেছে। এর পরের সংখ্যা এখানে 200, 200 গণার সাথে সাথে আমরা 200-র পাশে একটা ট্যালি মার্ক দেব। এরপরে 175 গণার সাথে সাথে একটি ট্যালি মার্ক। এরপরে আছে শুধু 75, তাহলে 75-এর পাশে ট্যালি মার্ক। 90 তার পাশে একটি ট্যালি মার্ক। 250 তার পাশে একটি ট্যালি মার্ক। 125, 125-এর সাথে সাথে 125-এর পাশে একটি ট্যালি মার্ক। 190, 190-এর পাশে একটি ট্যালি মার্ক। 175, 175-এর পাশে তাহলে আরও একটি ট্যালি মার্ক দিলাম। প্রয়োজনে আমরা প্রথমে দেখে নেব
আসলে কটি ট্যালি মার্ক দেওয়া হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, ফার্স্ট রো বরাবর সংখ্যা ছিল 1 2 3 4 5 6 7 8 9 10টি। হ্যাঁ, ফার্স্ট রো বরাবর 10টি, একইভাবে সেকেন্ড রো বরাবর আছে 10টি, থার্ড রো বরাবর 10টি, ফোর্থ রো বরাবর 10টি এবং ফিফথ রো বরাবর 10টি। এই করে 10 5 50টি সংখ্যা তো এখানে দেওয়া আছে। এবার আমরা সেকেন্ড রো এর দিকে তাকাবো। প্রথমের সংখ্যাটি এখানে কত? 110। তাহলে 110 এই সংখ্যাটির কোথায় আছে এখানে দেখি? 110, এখানে একটি ট্যালি মার্ক দেব। এর পরের সংখ্যা 175, তাহলে 175-এর পাশে আরও একটি ট্যালি মার্ক দিলাম। শুধু 90, একটি ট্যালি মার্ক দিলাম। 150, আরেকটি ট্যালি মার্ক দিলাম। 150-এর আগে একটি ট্যালি মার্ক ছিল। 150-এর পরে 145, 145 একটি ট্যালি মার্ক দিলাম। 125 একটি ট্যালি মার্ক দিলাম। 190, 190-এর পাশে ট্যালি মার্ক দিলাম। 200 একটি ট্যালি মার্ক দিলাম। 225, 225-এর পাশে একটি ট্যালি মার্ক এই প্রথম হলো। এরপরে 110, 110-এর পাশে পুনরায় একটি ট্যালি মার্ক দিলাম। আমি এখানে ভিন্ন কালার ব্যবহার করছি, তাতে সহজে বোঝা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, নতুন করে 10টি ট্যালি মার্ক হয়েছে, অর্থাৎ দ্বিতীয় রো কমপ্লিট। এবার আমরা তৃতীয় রোর সংখ্যাগুলোর দিকে তাকাবো। এখানে প্রথম সংখ্যাটি কত আছে? 75, তাহলে 75-এর পাশে একটি ট্যালি মার্ক দিলাম। এরপরে 225, 225-এর পাশে একটি ট্যালি মার্ক দিলাম। 200, আমরা এখানে সঙ্গে সঙ্গে 200 বলার সাথে সাথে কেটে দেব, তাহলে আমাদের সুবিধে হবে। 200, 200-র পাশে একটি ট্যালি মার্ক দিলাম। 125, 125-এর পাশে একটি ট্যালি মার্ক দিলাম। 190, পাশে একটি ট্যালি মার্ক দিলাম। 110, ট্যালি মার্ক দিলাম। 110-এর পরে 145, ট্যালি মার্ক দিলাম। 175, ট্যালি মার্ক দিলাম। 125, ট্যালি মার্ক দিলাম। 150, ট্যালি মার্ক দিলাম। অর্থাৎ এক্ষেত্রেও আমরা 10টি সংখ্যাকে ট্যালি মার্ক দিয়ে পরপর প্রকাশ করলাম। দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি সংখ্যাকে আমরা পরপর ট্যালি মার্ক দিয়ে লিখেছি। এগুলো থার্ড রোর সংখ্যাগুলি। এবার আমরা ফোর্থ রোতে চলে যাই। প্রথমের সংখ্যা অর্থাৎ ফোর্থ রো এবং এক্ষেত্রে ফার্স্ট কলামের সংখ্যাটি 190, 190 সাথে সাথে আমরা 190-এর পাশে একটি ট্যালি মার্ক দিই। এরপরে আছে 110, সাথে সাথে আমরা 110-এর পাশে একটি ট্যালি মার্ক দিই। এরপরে 150, 150-এর পাশে একটি ট্যালি মার্ক দিই। 175, 150, হ্যাঁ এটাই এতক্ষণের আলোচনার মূল বিষয়। তাহলে 175-এ আমরা এখানে একটা ট্যালি মার্ক এইভাবে দেব না, উলম্ব চিহ্ন দেব না, কারণ ট্যালি মার্কের নিয়মে 5টি বোঝাতে আমরা এই 4টিকে কোনাকুনি কেটে দিই, এইভাবে অথবা এইভাবে, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর অথবা গৌণ কর্ণ বরাবর, যে কোনো একটা ভাবে আমরা এইভাবে সাধারণত কেটে দিই। অর্থাৎ 5 নম্বর ট্যালি মার্কটি আমরা উলম্বভাবে না দিয়ে তির্যকভাবে দিয়ে থাকি। তাহলে 175-এর বেলা আমরা এইভাবে কেটে দিলাম। এখানে 5টি ট্যালি মার্ক আছে। এরপরে দেখো 145 দিলাম, এখানে একটি ট্যালি মার্ক। 125, একইভাবে 125-এর ক্ষেত্রেও তাহলে পাশে লিখব না, 5-এর ক্ষেত্রে নিয়ম এইভাবে দেওয়া হয়। যেমন দশমিক পদের সংখ্যাকে আমরা 10-এর বান্ডেলে পরিণত করে নিই, ঠিক এখানে একইভাবে 5-এর বান্ডেল হয়ে যাচ্ছে। অর্থাৎ 4টির পরে 5টি যখন করছি আমরা, পঞ্চম ট্যালি মার্কটিকে আমরা এই 4টি ট্যালি মার্কের উপর দিয়ে তির্যকভাবে কেটে নিই বা তির্যকভাবে রেখে দিই। এটা আমরা 125 করেছি। এরপরে শুধু 75-এর জন্য একটি ট্যালি মার্ক দিলাম। 275-এর জন্য একটি ট্যালি মার্ক দিলাম। 150, 150-এর জন্য একইভাবে 150-এর জন্য তাহলে তির্যকভাবে একটি ট্যালি মার্ক দিলাম। 225, তার জন্য একটি ট্যালি মার্ক দিলাম। দেখো এখানে আমি কালো রঙে করেছি, পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা 10টি দিয়েছি কিনা। 1 2 3 4 5 6
7 8 9 10। হ্যাঁ, তাহলে ফোর্থ রো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা লাস্ট যে রোর সংখ্যাগুলো আছে অর্থাৎ ফিফথ রোর যে সংখ্যাগুলো আছে সেগুলো ট্যালি মার্কে প্রকাশ করব। এখানে আছে 125, তাহলে 125-এর জন্য নতুন করে একটা ট্যালি মার্ক দিলাম। এরপরে আছে 150, 150-এর পাশে নতুনভাবে একটি ট্যালি মার্ক দিলাম। 225, তার পাশে একটি ট্যালি মার্ক দিলাম। 110, তাহলে 110-এর ক্ষেত্রে কিভাবে করবো, এটা এখানে 4টে আছে, নতুন করে একটা দেওয়া যায় না, এইভাবে উলম্বভাবে না দিয়ে তির্যকভাবে দিতে হবে। তির্যকভাবে দিলাম, তাহলে হয়ে গেল পঞ্চমটি। এরপরে 90, একটি ট্যালি মার্ক দিলাম। 145, 145-এর পাশে একইভাবে দেখো উলম্বভাবে দেওয়া যাবে না, এখানে 4টি আছে, তাই তির্যকভাবে দিলাম। 190, আমরা একইভাবে পাশে দিতে পারছি না, তির্যকভাবে দিলাম। 125 পাশে দিলাম উলম্বভাবে। 110 পাশে নতুন করে একটা ট্যালি মার্ক দিলাম। 75 এখানে একটি ট্যালি মার্ক দিলাম। এইভাবে আমরা ট্যালি মার্কের ব্যবহার করে থাকি। এরপর আমরা থার্ড আরেকটি কলাম তৈরি করব, অর্থাৎ এটি ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, থার্ড কলামে আমরা পরিসংখ্যা লিখে নেব। অর্থাৎ ট্যালি মার্ক দেখি, এখানে ট্যালি মার্ক অর্থাৎ উলম্ব রেখা কটি আছে, 1 2 3 4টি, সুতরাং এখানে সংখ্যা 4 লিখব। এখানে আছে 3টি, এখানে সংখ্যা 3 লিখব। এখানে 5 আর 1 6টি, তাই এখানে 6 লিখব। একইভাবে 5 6 7, এখানে 7 লিখব। এখানে 5 লিখব। 5 আর 1 6, এখানে দেখেছি আমরা 5, এখানে দেখেছি আমরা 5, এখানে 3, এখানে আছে 1 2 3 4টি, এখানে 1টি, এখানে 1টি। এইভাবে আমরা পরিসংখ্যাগুলি থার্ড কলামে লিখে নেব। অর্থাৎ ফার্স্ট কলামে দেখো এখানে দৈনিক খরচ লেখা আছে ঊর্ধ্বক্রমে, তারপরে ট্যালি মার্ক সেকেন্ড কলামে লেখা আছে এবং থার্ড কলামে পরিসংখ্যা লেখা আছে। ঠিক ট্যালি মার্ক দেখে দেখেই আমরা বসাবো। আমরা দেখে নেব মোট এটা 50 হচ্ছে কি না, অর্থাৎ এখানে বলা ছিল 50টি পরিবারের কথা, তাহলে 50 হচ্ছে কিনা আমরা এটা যোগ করে দেখে নেব। 4 3 7, 6 13, 7 20, 5 25, 6 31, 5 36, 5 41, 3 44, 4 48, 49 50। হ্যাঁ, আমরা দেখলাম মোট এখানে 50 হচ্ছে। এইভাবে যেখানে চল থাকে, চল সাধারণত আমরা এক্স ধরে থাকি, যেখানে ট্যালি মার্ক দেওয়া থাকে এবং পরিসংখ্যা দেওয়া থাকে, পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি, তাই আমরা এফ দ্বারা ডিনোট করে থাকি। চলকে আমরা সাধারণত এক্স দ্বারা ডিনোট করে থাকি, অর্থাৎ চল অর্থে পরিবর্তনশীল। এখানে কি পরিবারগুলোর দৈনিক খরচ পরিবর্তনশীল, প্রতিটা পরিবারের দৈনিক খরচ একই নয়, সুতরাং চলকে আমরা সাধারণত ফার্স্ট কলামে লেখার পরে এক সময় সেটাকে পরিসংখ্যান অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে আরেকটি কলামে লিখে থাকি। এইভাবে একটি ছকে যখন তথ্যকে সাজিয়ে নেওয়া হয় তখন তাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন ছক। তাহলে কাঁচা তথ্যটির একটি পরিসংখ্যা বিভাজন ছক বা তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাটা তৈরির সময় আমরা মিল চিহ্ন বা ট্যালি মার্কের ব্যবহার করেছি। এখানে দৈনিক খরচ পরিবর্তনশীল এবং দৈনিক খরচ পরিমাপ করা যায়, তাই দৈনিক খরচ চল বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন দুই প্রকার হতে পারে। যেমন ধরি কোনো দেশের নদীর সংখ্যা, কোনো পরিবারের সদস্যের সংখ্যা 1 2 3 4 একটা নির্দিষ্ট সংখ্যা, সুতরাং এটি একটি বিচ্ছিন্ন চল। কিন্তু যদি বলা হয় কোনো ছাত্রের ভর বা উচ্চতা, সেটা অবিচ্ছিন্ন চল। অর্থাৎ যে চলক প্রদত্ত কোনো নির্দিষ্ট সীমার অন্তর্গত যে কোনো মান গ্রহণ করতে পারে। কোন একটা ছাত্রের ভর হয়তো বা 30 কেজি, আবার 31 কেজি বা 40 কেজি, 50 কেজি, 60 কেজি, আমি ধরে নিলাম কোনো ছাত্রের ভর 60 কেজি। ঠিক তার পাশের বন্ধুটির ভর 61 কেজি হতে পারে, আবার 60.5 কেজি হতে পারে, 60.1 কেজি, 60.2 কেজি হতেই পারে। অর্থাৎ পূর্ণ সংখ্যায় হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কোন একটি ছাত্রের ওজন 40 কেজি, তার পাশের বন্ধুটির ওজন 41 কেজি হতে পারে। আবার দেখা যাবে কারো ওজন 41 কেজি 100 গ্রাম, কারো ওজন 41 কেজি 200 গ্রাম কি 250 গ্রাম।
সুতরাং বিভিন্ন মান হতে পারে। কোনো নির্দিষ্ট সীমার অন্তর্গত যখন যে কোনো মান গ্রহণ করতে পারে কোনো চলক, তখন তাকে বলা হয় অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস ভেরিয়েবল, অবিচ্ছিন্ন চলক। আর যখন সুনির্দিষ্ট কতগুলি মান গ্রহণ করতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে অক্ষম হয়, তখন তাকে আমরা বলি বিচ্ছিন্ন চলক, ডিসকন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন কোনো দেশে নদীর সংখ্যা, কোনো পরিবারের সদস্যের সংখ্যা, কোনো শ্রেণীর ছাত্র সংখ্যা। তাহলে আমরা জানলাম চল তাকেই বলি যা পরিবর্তনশীল এবং যা পরিমাপযোগ্য, কিন্তু পরিমাপযোগ্য নয় কিন্তু পরিবর্তনশীল। পরিবর্তনশীল কিন্তু পরিমাপযোগ্য যদি না হয়, তখন তাকে আমরা গুণ লক্ষণ বা গুণ বলে থাকি। যেমন কোনো বাড়িতে ইলেকট্রিক সুইচ থাকে, তার দুটি অবস্থা, অন এবং অফ, যাকে আমরা পরিবর্তনশীল বলছি। কখনো সেটা অন, কখনো অফ, কিন্তু সেটা পরিমাপযোগ্য নয়, যে কারণে সেটি গুণ লক্ষণ বা গুণ। তাহলে আগের যে পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা পেয়েছি, সেই তালিকায় আমরা কি দেখেছি? চলের সর্বনিম্ন মান 75 এবং সর্বোচ্চ মান 275। কোনো রাশি তথ্যে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের যে পার্থক্য বা তাদের যে অন্তর্ফল, তাকেই বলা হয় ওই রাশি তথ্যের প্রসার বা রেঞ্জ। তাহলে প্রদত্ত এই রাশি তথ্যের পরিসংখ্যা বিভাজন ছক থেকেই আমরা পেলাম সর্বোচ্চ মান 275, সর্বনিম্ন মান শুধু 75। তাহলে 275 এবং 75 এই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 275 মাইনাস 75 অর্থাৎ 200, যে কারণে এই রাশি তথ্যের প্রসার 200। প্রথমে শুরুতেই বলেছি গণিতের যে শাখায় সংখ্যা তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটাই হলো রাশিবিজ্ঞান। যে সকল সংখ্যার উপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেই সংখ্যাগুলির সংগ্রহকে বলা হয় রাশি তথ্য। তাহলে এখানে যে রাশি তথ্য দেওয়া আছে, অত সংখ্যাগুলোকে দেওয়া আছে, সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে নির্দিষ্ট তালিকায়, অর্থাৎ এটি পরিসংখ্যা বিভাজন তালিকা। এই তালিকায় আমরা দেখলাম সবচেয়ে ছোট সংখ্যাটি বা চলের সবচেয়ে ছোট মান 75, সবচেয়ে বড় মান 275, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে আমরা যে সংখ্যাটি পেলাম সেটি হলো ওই রাশি তথ্যের প্রসার। প্রাপ্ত তথ্যকে 6টি শ্রেণীতে ভাগ করে প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য আমরা 200কে 6 দিয়ে ভাগ করলে প্রায় 75 পাচ্ছি, 35 পাচ্ছি। কেন 6 দিয়ে ভাগ করা হলো? আমরা হিসাবের সুবিধার্থে এই প্রসারকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিই। কেন? আমরা যে এই ছকটি তৈরি করেছি, এই ছকে প্রতিটি চলই উল্লেখ করা আছে, তাতে হিসেবে অনেক সময় যায়। হিসেবের সুবিধার্থে আমরা কয়েকটি শ্রেণীতে বিভাজন করে নেব, অর্থাৎ কয়েকটি দলে ভাগ করে নেব। যে পরিসংখ্যা বিভাজনে চলকের মানগুলিকে কতগুলি দলে বিভক্ত করে প্রতিটি দল বা প্রতিটি বিভাগ বরাবর পরিসংখ্যা লিপিবদ্ধ করা হয়, তাকে দলবদ্ধ বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন বলা হয়। অর্থাৎ প্রথমের এই পরিসংখ্যা বিভাজন, যেটা 251 পৃষ্ঠায় বর্ণিত, এই পরিসংখ্যা বিভাজনকে আমরা বলি সরল পরিসংখ্যা বিভাজন। অর্থাৎ প্রতিটি চলক এখানে উল্লেখ আছে, কিন্তু তাকে যদি আমরা কয়েকটি দলে ভাগ করে পরিসংখ্যা বিভাজন তৈরি করি, তখন সেই পরিসংখ্যা বিভাজনকে বলা হয় দলবদ্ধ পরিসংখ্যা বিভাজন। একটি দলবদ্ধ পরিসংখ্যা বিভাজন তৈরি করে নেব, তাতে আমাদের হিসেবটা করতে অনেক সুবিধে হবে। অর্থাৎ মোট তো 200 পার্থক্য, এই 200 পার্থক্যকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নেব। সাধারণত 5-এর বেশি
এবং 30-এর কম ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমরা যে ভাগটা করব সেটা 5-এর কম নয়, 30-এর বেশি নয়। এখানে 6 ভাগে ভাগ করা হয়েছে। প্রয়োজনে 7, 8, 9 ভাগে ভাগ করা যেতে পারে, 5 ভাগে ভাগ করা যেতেই পারে, 6 ভাগে ভাগ করা হয়েছে। 200-কে 6 দিয়ে ভাগ করলে আমরা জানি 200 ভাগ 6, তাহলে 6 3 18, 2 0, 6 3 18, তাহলে 33 সামথিং হচ্ছে। অর্থাৎ আমরা ধরেই নিতে পারি প্রায় 35 হচ্ছে। এখানে 34ও ধরা যেত, কেন 35 ধরা হয়েছে আমরা জানি, সুবিধে হবে আমাদের। অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি যেহেতু 75, আমরা ধরে নিতে পারি প্রথমের একটি দল যেখানে সংখ্যাগুলি হবে 75 থেকে 75-এর সঙ্গে 35 যোগ করে যা হয়, অর্থাৎ 110 এরূপ ধরা যেতে পারে। আবার পিছিয়ে বা এগিয়ে পিছিয়েও ধরা যেতে পারে, অর্থাৎ 75কে ধরতেই হবে, তার চেয়ে পিছিয়ে এখানে 70কে ধরা হয়েছে। শ্রেণী সীমা নির্ধারণের সময়ে অভিন্ন বা অবিন্যাসিত চলের সর্বনিম্ন মান থেকেই যে শুরু করতে হবে এবং সর্বোচ্চ মানে গিয়ে শেষ করতে হবে এমন কোনো বাঁধা ধরার নিয়ম নেই। সকল শ্রেণীর প্রসার একই মানে রাখার জন্য প্রয়োজন বোধে চলের সর্বনিম্ন মান অপেক্ষা কম যে কোনো উপযোগী সংখ্যাকে প্রথম শ্রেণীর নিম্ন সীমা ধরা যেতে পারে। অর্থাৎ শুরুতে আমরা এখানে 75-এর চেয়েও ছোট একটি সংখ্যা 70কে ধরে নিয়েছি। হ্যাঁ, 74, 73, 72 ধরা যেত, কিন্তু আমরা জানি 70 থেকে ধরলে 70 যোগ 35 আমাদের সুবিধে হবে। তাই 70 থেকে শুরু করে 70 যোগ 35 105, 70 থেকে 105 নতুন একটা শ্রেণী তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা দল। তাহলে পরের দলটি, সেখানে সংখ্যাগুলি হবে ঠিক 105 থেকে শুরু করে 105-এর সাথে 35 যোগ করো 140, তারপরে 140-এর সাথে 35 যোগ করলে 175, অর্থাৎ 140 থেকে 175, 175-এর সাথে 35 যোগ করলে 210, অর্থাৎ 175 থেকে 210, 210-এর সাথে 35 যোগ করলে 245, অর্থাৎ 210 থেকে 245, 245-এর সাথে 35 যোগ করলে 280, তাহলে 245 থেকে 280। আমরা জেনেছিলাম সর্বোচ্চ সংখ্যাটি এখানে 275, কিন্তু দেখো 280 পর্যন্ত পৌঁছে গেছে, কোনো সমস্যা নেই। আমরা আসলে 75কে রেখেছি কি, আসলে 275কে রেখেছি কি, এটাই দেখতে হবে, আর কিছু নয়। এবং সর্বদা আমরা এই বিভাগটিতে এই যে ডিফারেন্সটা একই করে নেব, অর্থাৎ এখানে ডিফারেন্স দেখো ঊর্ধ্ব থেকে নিম্ন বাদ দিলে 35 হচ্ছে, এখানে 35, এখানে 35, সর্বদা এইভাবে আমরা ডিফারেন্সটা একই রেখে নেব। কোনো একটি শ্রেণী, এখানে বলা আছে বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলিকে কতগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা হয়, এরকম প্রত্যেকটি শ্রেণীকে বলা হয় শ্রেণী অন্তর, ক্লাস ইন্টারভ্যাল। তাহলে এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6টি শ্রেণী অন্তরে বিভক্ত করেছি। প্রথমের এই শ্রেণী অন্তরের দিকে তাকাও, তার সর্বোচ্চ মান 105, সর্বনিম্ন মান 70। কোনো একটি শ্রেণী অন্তরের সর্বোচ্চ মানকে বলা হয় ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা, আর সর্বনিম্ন মানকে বলা হয় নিম্ন সীমা। তাহলে প্রান্তের দুটি মান, একটি ঊর্ধ্বমান একটি নিম্নমান, এই দুটি মানকে বলা হয় শ্রেণী সীমা। শ্রেণী সীমার সর্বোচ্চ মানকে বলা হয় ঊর্ধ্ব সীমা, সর্বনিম্ন মানকে বলা হয় নিম্ন সীমা। অর্থাৎ প্রথমের এই যে শ্রেণী অন্তর, তার নিম্ন সীমা 70, ঊর্ধ্ব সীমা 105। দ্বিতীয় শ্রেণী অন্তর অর্থাৎ 105 থেকে 140, তার নিম্ন সীমা 105, ঊর্ধ্ব সীমা 140। তৃতীয় এই শ্রেণী অন্তর, তার নিম্ন সীমা 140, ঊর্ধ্ব সীমা 175। এইভাবে আমরা যদি বলি ষষ্ঠ এই শ্রেণী অন্তর, তার নিম্ন সীমা 245, ঊর্ধ্ব সীমা 280। এখন আমরা বুঝে নেব কিভাবে এই ছকটি তৈরি করা হয়েছে, অর্থাৎ দলবদ্ধ এই পরিসংখ্যা বিভাজনটি কিভাবে তৈরি করা হয়েছে। প্রথমের যে শ্রেণী অন্তর, সেখানে আছে 70 থেকে 105। আমরা পূর্বে দেখেছি 75 সংখ্যাটি ছিল 4 বার, 90 ছিল 3 বার। তাহলে 70 থেকে 105 এর মধ্যেই ছিল 75 এবং 90 এই দুটি সংখ্যা, অর্থাৎ 4 বার এবং 3 বার 7 বার। আমরা পুনরায় একইভাবে ট্যালি মার্কের ব্যবহার করে তা 7 বার দেখেছি।
এরপরে দেখো আছে 105 থেকে 140। 105 থেকে 140, 105 কোনো সংখ্যা ছিল না, আমরা জানি 110 ছিল 6 বার, 125 ছিল 7 বার। তাহলে 105 থেকে 140 আসলে 110 6 বার, 125 7 বার, 7 6 মোট 13 বার, অর্থাৎ এখানে 13 বার হয়েছে। এরপরে দেখো 140 থেকে 175। 140 আমরা দেখেছি 145 ছিল 5 বার, 150 ছিল 6 বার, 175 ছিল 5 বার। তাহলে 140 থেকে 175 যদি ধরি, এই তিনটে সংখ্যাকে ধরতে হবে। তিনটে সংখ্যা মোট 5 যোগ 6 11 যোগ 6 5 16 বার, কিন্তু এখানে কি লেখা আছে 11 বার। তাহলে ব্যাপারটা কেমন হলো? 6 5 11 বার কেন? তাহলে আসলে এই 175কে 140 থেকে 175 এই শ্রেণী অন্তরে ধরা হয় নাই। ব্যাপারটা কেমন হলো? আসলে শ্রেণী সীমা দুইভাবে প্রকাশ করা হয়। একটিকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি, অপরটিকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি এক্সক্লুসিভ মেথড, অর্থাৎ যেখানে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বমানকে তার বাইরে রাখা হয়েছে, অর্থাৎ পরবর্তী শ্রেণীর মধ্যে ধরা হয়েছে। অর্থাৎ 140 থেকে 175 এই শ্রেণীর ঊর্ধ্বসীমা 175, ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 175, যে কারণে 175 এই চলটিকে 140 থেকে 175 এই শ্রেণীর বাইরে রাখা হয়েছে, পরবর্তী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ যে পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়ে থাকে, সেক্ষেত্রে ওই তুলনামূলক নিম্ন শ্রেণী অন্তরটির ঊর্ধ্বসীমাকে পরবর্তী শ্রেণীর সদস্য হিসাবেই ধরা হয়। একেই বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি। যে কারণে 175 এই চলকে পরবর্তী শ্রেণীর মধ্যে ধরা হয়েছে, অর্থাৎ এই শ্রেণীর মধ্যে ধরা হয়েছে। এর পরের শ্রেণী অন্তরটি লক্ষ্য করো, 175 থেকে 210। আমরা জেনেছিলাম 175 সংখ্যাটি ছিল 5 বার, 190 সংখ্যাটি ছিল 5 বার, 200 সংখ্যাটি ছিল 3 বার, এরপরে 225। তাহলে 175 থেকে 210 এর মধ্যে 175কে ধরা হয়েছে। 5 5 10 3 13, এই জন্য দেখো 13 হয়েছে। এইভাবে আমরা কোনো একটি সরল পরিসংখ্যা বিভাজন থেকে এইভাবে দলবদ্ধ পরিসংখ্যা বিভাজন তৈরি করে নিতে পারি। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে, কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়, তখন ঊর্ধ্ব ওই মানটিকে আমরা পরবর্তী শ্রেণীর একটি সদস্য হিসাবে ধরে নিই। এটি হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে, সেটি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে শ্রেণীর বাইরে ধরা হবে না, ওই শ্রেণীর মধ্যে ধরা হবে, তাই অন্তর্ভুক্ত। কেমন? ধরি 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 79, এইরূপ যদি শ্রেণী অন্তর করা থাকে, সেক্ষেত্রে দেখো 69 কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা, ঠিক তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা কি 69? না, 69 নয়, 70। তাহলে 60 থেকে 69 এই শ্রেণীর ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর মধ্যেই ধরা হচ্ছে, যে কারণে এটি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দুটি ক্রমিক মানে পরপর শ্রেণী সীমার মধ্যবর্তী ফাঁক কিভাবে পূরণ করা হয়। এখানে দেখো 60 থেকে 69, 70 থেকে 79, অর্থাৎ এটি একটি শ্রেণী অন্তর, এটি একটি শ্রেণী অন্তর। তাহলে এখানে ক্রমিক শ্রেণী সীমানা দেখো, এখানে ঊর্ধ্বসীমা 69 আর এখানে নিম্ন সীমা 70। তাহলে মাঝে একটা গ্যাপ রয়ে গেছে, ফাঁক রয়ে গেছে। আমরা দেখে নেব এই ফাঁকটি কত।
এদের মধ্যে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্স ডি দেখতে পাচ্ছি, 70 বিয়োগ 69 অর্থাৎ 1। তাহলে কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার অন্তর যদি ডি হয়, আমরা প্রথমে ডি কে দুভাগ করে নিই। অর্থাৎ এক্ষেত্রে 70 থেকে 69 বাদ দিলে 1, তাকে 2 ভাগ করলে 0.5, 1-এর 2 0.5। আমরা নিম্ন এই শ্রেণী অন্তরের ঊর্ধ্বের সাথে হাফ যোগ করে দেব, আর ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নের থেকে অর্থাৎ নিম্ন সীমা থেকে হাফ বিয়োগ করে দেব। তাহলে এটি হাফ এগিয়ে গেল, এটি হাফ পিছিয়ে গেল। অর্থাৎ সংখ্যা রেখায় স্থাপন করে ধরি এই পর্যন্ত 69 আর এইখানে থেকে 70। তাহলে মাঝের এই গ্যাপ যেহেতু 1, আমরা 1কে সমান দুভাগে ভাগ করে দিলাম। অর্থাৎ এখানে এই দূরত্ব হাফ, এই দূরত্ব হাফ, 69-এর সাথে হাফ যোগ করলাম, অর্থাৎ 69-এর সাথে যোগ করলাম ডি এর অর্ধেক, d/2, আর 70 থেকে বিয়োগ করলাম ডি এর অর্ধেক। এক্ষেত্রে আমরা পাবো তাহলে 69.5। একইভাবে এখানেও শুরু হবে 69.5। অর্থাৎ তুলনামূলক ছোট মান বিশিষ্ট যে শ্রেণী অন্তরটি তার ঊর্ধ্ব সীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ তখন সেটি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে পরিণত হয়ে যাবে। প্রতিটি শ্রেণীর নিম্ন সীমানা, হ্যাঁ, তখন তাকে আমরা বলবো সীমানা। অর্থাৎ মনে রাখার সহজ উপায়, যেটি ছিল সীমা সেটি বেড়ে মানে এগিয়ে বা পিছিয়ে তৈরি হলো সীমানা। মনে রাখার সহজ উপায়, এখানে 2টি বর্ণ, এখানে 3টি বর্ণ, অর্থাৎ সীমার চেয়ে সীমানা তুলনামূলক বেশি জায়গাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই পর্যন্ত ছিল সীমা, একটু এগিয়ে তৈরি করেছে সীমানা, লিমিট থেকে বাউন্ডারি। তাহলে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89 শ্রেণীগুলির শ্রেণী সীমানাতে কি হবে? 60 তাহলে হাফ পিছিয়ে যাবে, অর্থাৎ 59, আর 69 হাফ এগিয়ে যাবে, সেটা 69.5 হয়ে যাবে। অর্থাৎ 59.5 থেকে 69.5 এইভাবে প্রকাশিত শ্রেণী অন্তরটি তৈরি হবে। একইভাবে 70 থেকে 79 না হয়ে 69.5 থেকে 79.5, 80 থেকে 89 না হয় 79.5 থেকে 89.5 পরিণত হবে। অর্থাৎ 79.5 থেকে 89.5। এইভাবে এর পরেরটি হবে 89.5 থেকে 99.5। তাহলে 0.5 করে আমরা দেখছি এগিয়ে যাচ্ছে, মানে নিম্ন সীমানা 0.5 আরও পিছিয়ে, ঊর্ধ্ব সীমা 0.5 আরও এগিয়ে, এইভাবে তৈরি হলো সীমা থেকে সীমানা। শ্রেণী বহির্ভূত পদ্ধতি যে সাজানো আছে শ্রেণী অন্তরগুলি, অর্থাৎ 70 থেকে 105, 105 থেকে 140, এক্ষেত্রে ক্রমিক পরপর 2টি শ্রেণীর, অর্থাৎ এখানে প্রথম শ্রেণী 70 থেকে 105, পরবর্তী শ্রেণী 105 থেকে 140, তাদের মাঝে কি কোনো ভাগ আছে? অর্থাৎ কোনো একটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মাঝে কি কোনো ভাগ আছে? হ্যাঁ, ডিফারেন্স ডি ইকুয়ালস টু এক্ষেত্রে 0। তাহলে ডি যেহেতু 0, সুতরাং এক্ষেত্রে সীমা থেকে সীমানায় পৌঁছানো যাচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে সীমানা সমার্থক। যাই হোক, কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার মাঝামাঝি সংখ্যা, অর্থাৎ ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা যোগ করে তাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তখন পাই সেই শ্রেণীর মধ্যমান। যদি সেটি শ্রেণী বহির্ভূত পথে থাকে, আমরা সাধারণত সীমানার মধ্যমান করে ফেলি, তাকেই বলা হয় ওই শ্রেণীর মধ্যমান। অর্থাৎ 60 থেকে 69 এই শ্রেণীটির দিকে তাকাও, 60 থেকে 69 এর মধ্যমান, তাহলে কি হবে? নিম্নমান এখানে 60, অর্থাৎ নিম্ন সীমা 60, ঊর্ধ্ব সীমা 69, 60 69 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ নিম্ন এবং ঊর্ধ্ব সীমার গড়।
এখানে 64.5। এই 64.5 হলো ওই শ্রেণীর মধ্যমান। একে প্রয়োজনে আমরা যদি শ্রেণী অন্তর্ভুক্তকে শ্রেণী বহির্ভূত করতাম, অর্থাৎ এটাকে সীমা থেকে যদি সীমানায় পরিণত করতাম, সেক্ষেত্রে 59.5 থেকে 69.5 হতো। অর্থাৎ হাফ এদিকে পিছিয়ে ধরি, ওদিকে এগিয়ে ধরি, গড় মান কিন্তু একই হতো। অর্থাৎ সীমার গড় আর সীমার গড় আসলে একই বোঝায়। শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, আমরা শ্রেণী দৈর্ঘ্য পাই ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করে। কখনো কিন্তু আমরা শ্রেণী দৈর্ঘ্য বলতে সীমার অন্তর বুঝবো না। অর্থাৎ এক্ষেত্রে আমরা 69 - 60 = 9 শ্রেণী দৈর্ঘ্য এমনটা বুঝবো না। যেহেতু এটি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্মে সাজানো আছে, সুতরাং এটাকে শ্রেণী বহির্ভূত পদ্মে সাজাতে হবে। অর্থাৎ সীমা থেকে সীমানায় পরিণত করতে হবে। সীমানার দ্বয়ের অন্তর, অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করে যে সংখ্যাটি পাওয়া যাবে তাকেই বলা হয় ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। 70 থেকে 105, 105 থেকে 140 আমরা দেখতেই পাচ্ছি এটি শ্রেণী বহির্ভূত পদ্মে সাজানো। এক্ষেত্রে আমরা সীমানা সমার্থক ধরছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি শ্রেণী দৈর্ঘ্য 105 - 70 = 35। কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা ওই শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা। অর্থাৎ আমাদের প্রাপ্ত এই যে দলবদ্ধ পরিসংখ্যা বিভাজন, অর্থাৎ এই যে পরিসংখ্যা বিভাজন, এখানে আমরা দেখেছি 70 থেকে 105 এই শ্রেণীর পরিসংখ্যা 7। অর্থাৎ আমরা বলতে পারি 70 থেকে 105 শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা 7। একইভাবে 105 থেকে 140 এই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা 13। শ্রেণী পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে, অর্থাৎ শ্রেণী পরিসংখ্যা এবং শ্রেণী দৈর্ঘ্য এই দুটি সংখ্যার অনুপাতকে বলা হয় উক্ত শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। আমরা প্রথমের এই শ্রেণীর ক্ষেত্রে লক্ষ্য করলাম পরিসংখ্যা 7 এবং শ্রেণী দৈর্ঘ্য 105 - 70 অর্থাৎ 35। তাহলে 7/35, 7-এর 35, 7 × 5 = 35, 1-এর 5 অর্থাৎ 0.2 একেই বলা হবে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব। তাহলে প্রতিটি শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান হবে না, যেহেতু শ্রেণী দৈর্ঘ্য একই করা আছে। ক্ষেত্রে যার পরিসংখ্যা বেশি হবে তার পরিসংখ্যা ঘনত্ব বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে সকলের যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 35, কারো পরিসংখ্যা 7, কারো বা পরিসংখ্যা 10, তাহলে সেক্ষেত্রে 10-এর 35, কারো পরিসংখ্যা 1, সেক্ষেত্রে 1-এর 35। অর্থাৎ দেখেছি যাদের পরিসংখ্যা বেশি, অর্থাৎ যে শ্রেণীর পরিসংখ্যা বেশি সেই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্বও বেশি হচ্ছে। কোন শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে বলা হয় আপেক্ষিক পরিসংখ্যা। আমরা যে দলবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছকটি এখানে দেখেছি, সেক্ষেত্রে প্রথম শ্রেণীর পরিসংখ্যা 7 আর মোট পরিসংখ্যা কত দেখেছি 50, কারণ 50টি পরিবারের দৈনিক খরচের এখানে তালিকা দেওয়া হয়েছে। তাহলে প্রথম এই শ্রেণীর পরিসংখ্যা 7, মোট পরিসংখ্যা 50-এর মধ্যে। অতএব প্রথম এই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা হবে 7-এর 50, 7-এর 50। ঠিক দ্বিতীয় যে শ্রেণীটি তার পরিসংখ্যা যেহেতু 13, সুতরাং আপেক্ষিক পরিসংখ্যা হবে 13-এর 50। ঠিক পরবর্তী শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা হবে 11-এর 50, তারপরেরটি 13-এর 50, তারপরটি 4-এর 50, তারপরটি 2-এর 50। এইভাবে কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা এবং ওই তথ্যের মোট পরিসংখ্যার যে অনুপাত তাকে বলা হয় ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। এরপর আমরা ছক 3টা বুঝে নেব। দেখো তাহলে দৈনিক খরচ
কতগুলো শ্রেণী অন্তরে এখানে সাজানো আছে। আমরা 6টি শ্রেণী অন্তর দেখেছিলাম। শ্রেণী পরিসংখ্যা পরপর লেখা ছিল 7, 13, 11, 13, 4, 2, এগুলো 2 ডিজিটে দেওয়া আছে। যাই হোক 7, 13 এইভাবে লিখলেই হবে। শ্রেণী সীমা সর্বক্ষেত্রে আমরা নিম্ন উচ্চ দুটি সীমা দেখতে পাবো। প্রথমটির ক্ষেত্রে তাহলে নিম্ন সীমা 70 এবং উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা 105। দ্বিতীয়টির ক্ষেত্রে তাহলে হবে নিম্ন হবে 105, ঊর্ধ্ব হবে 140। এখানে নিম্ন হবে 140, ঊর্ধ্ব 175। এখানে নিম্ন 175, ঊর্ধ্ব 210। এখানে নিম্ন 210, ঊর্ধ্ব 245। এখানে নিম্ন 245, ঊর্ধ্ব 280। এইভাবে আমরা এই ছকটা পূরণ করতে পারবো। শ্রেণী সীমানা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কোনো একটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, সুতরাং তাদের মধ্যে কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না। অতএব সীমা এবং সীমানা এক্ষেত্রে সমার্থক বা একই মান বিশিষ্ট। অতএব প্রথমে এই শ্রেণী অন্তরটির নিম্ন সীমা যেহেতু 70, নিম্ন সীমানাও হবে 70। ঊর্ধ্ব সীমা 105, ঊর্ধ্ব সীমানাও হবে 105। একইভাবে দ্বিতীয় এই শ্রেণীটির নিম্ন সীমানা 105, ঊর্ধ্ব সীমানা 140। তৃতীয় এই শ্রেণীটির নিম্ন সীমানা 140, ঊর্ধ্ব সীমানা 175। এইভাবে আমরা এই ছকগুলো পূরণ করতে, এই গ্যাপগুলো পূরণ করতে পারবো। এরপরে দেখো মধ্যমান। মধ্যমান বলতে আমরা বুঝেছি ঊর্ধ্ব শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানার গড়, অথবা ঊর্ধ্ব সীমা নিম্ন সীমার গড়। তাহলে 70, 105 যোগ করলে 170 যোগ 105, এই দুটি মানের আমরা প্রথমে যোগ করে নেব। 105 আর 70, 175। 175 কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 70, 105 গড় 70 যোগ 105/2 সমান 175/2 সমান 87.5। একইভাবে 105, 140 যোগ করলে 245। 245-এর অর্ধেক তাহলে হবে এখানে 122.5। এইভাবে আমরা নিম্নমান এবং ঊর্ধ্বমান, সেটা সীমা বা সীমানা যাই হোক, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে শ্রেণী মধ্যমানগুলি পেয়ে যাব। যেমন এখানে 192.5 করা আছে। কিভাবে করা আছে? 175 এবং 210 যোগ করা হয়েছে। 100, 200, 300, 385। 385-কে 2 দিয়ে ভাগ করা হয়েছে। 385-কে 2 দিয়ে ভাগ করে 192.5 পাওয়া গেছে। অর্থাৎ সর্বদা আমরা নিম্নমান এবং ঊর্ধ্বমান যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে মধ্যমান পেয়ে যাব। এরপরে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য সম্পর্কে আমরা জানি ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়। অর্থাৎ 105 থেকে 70 বাদ দিয়ে 35। একইভাবে 140 থেকে 105 বাদ দিয়ে 35। এখানে শ্রেণী দৈর্ঘ্য সর্বদা একই করে রাখা হয়েছে, সর্বদা আমরা 35 পাবো। পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব আমরা কি জেনেছি? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। প্রথম শ্রেণীর পরিসংখ্যা এখানে 7 আর শ্রেণী দৈর্ঘ্য 35, তাহলে 7-এর 35 অর্থাৎ 0.2। একইভাবে পরেরটির ক্ষেত্রে হবে 13-র 35, তারপরটি হবে 11-র 35। এইভাবে করা হয়েছে। আপেক্ষিক পরিসংখ্যা। আমরা আপেক্ষিক পরিসংখ্যা কি জেনেছি? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে হবে 7 বাই মোট 50, 7-এর 50, সেখান থেকে আমরা 0.14 পেয়েছি। দ্বিতীয়টির ক্ষেত্রে হবে 13-র 50, তারপরটি হবে 11-র 50, এটি 13-র 50, এখানে 4-এর 50, এটা 2-এর 50। এইভাবে আমরা আপেক্ষিক পরিসংখ্যা পেয়েছি। এরপরে আছে পরিসংখ্যার শতকরা হার। আমরা জানি কোনো ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করলেই হয়। বিষয়টা এরকম, ধরি একটি ভগ্নাংশ 1/2, তাহলে শতকরা কত? আমরা 100 দিয়ে গুণ করে ফেলি। কেন করি? দেখো, সমান 2 ভাগের 1 ভাগ, 1/2 মানে তো সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে 1 ভাগের কত 1/2 ভাগ? 100 ভাগের কত 1/2 × 100? শতের অংশ, তাই তো শতাংশ। অর্থাৎ এক্ষেত্রে শতাংশ হিসাবে বললাম 50, তাই বলি 50%। অর্থাৎ 1/2 সমান 50%, অর্থাৎ 50%। অর্থাৎ
যে কোনো ভগ্নাংশকে আমরা 100 দিয়ে গুণ করে শতকরায় প্রকাশ করে ফেলি, তাহলে সর্বদা এখানে কত হয়েছে 0.14, আসলে 14-র 100, তাকে 100 দিয়ে গুণ করলে 14। একইভাবে পরের এখানে আছে কত 0.26, তাকে 100 দিয়ে গুণ করলে 26। এইভাবে আমরা পরিসংখ্যার শতকরা হার প্রকাশ করি। এরপর আমরা পাঠ্যপুস্তকে 157 পৃষ্ঠায় বর্ণিত 6-এর দাগের সমস্যাটা বুঝে নেব। লেখা আছে দেখো, নিচে 40টি দোকানের মাসিক ভাড়া টাকায় লিখেছি, 80 শ্রেণী দৈর্ঘ্যযুক্ত একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এটা নিজে করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা তাহলে দেখে নেব প্রথমে সবচেয়ে কম মাসিক ভাড়া কত, এরপর পরপর সংখ্যাগুলো লিখতে থাকব। তারপর আমরা অর্থাৎ ছোট থেকে বড় সাজানোর পর ট্যালি মার্ক দেব। ট্যালি মার্কের সাহায্যে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। আমরা চেষ্টা করব সর্বদা একটি দলবদ্ধ পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার, অর্থাৎ এইভাবে শ্রেণী তৈরি করে যে শ্রেণীটি তৈরি করব তার শ্রেণী দৈর্ঘ্য 80 ধরতে বলা হয়েছে। এরপরে দেখো, আজ সপ্তম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী 100 নম্বরের গণিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানা হয়েছে। 40 জন ছাত্রছাত্রী, ফার্স্ট রো বরাবর 10 জন, সেকেন্ড রো বরাবর 10 জন, থার্ড রো বরাবর 10 জন এবং ফোর্থ রো বরাবর 10 জন ছাত্রছাত্রীর 100 নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছে সে নাম্বারগুলো বসানো হয়েছে। আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করি যার শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে আমাদের প্রথমে লক্ষ্য হবে সবচেয়ে কম নাম্বার কত। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম নাম্বার এখানে 32 আছে, তাই তো? তাহলে 3-10 থেকে 4-10 এই নাম্বার কতজন ছাত্র পেয়েছে? 4-10 থেকে 5-10, 5-10 থেকে 6-10, 6-10 থেকে 7-10, 7-10 থেকে 8-10, 8-10 থেকে 9-10, 9-10 থেকে 10-10 বা 100। অর্থাৎ এইভাবে আমরা একটি কতগুলি শ্রেণী অন্তর তৈরি করে নিলাম এবং ট্যালি মার্কের ব্যবহার জেনেছি, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলাম। এবার আলোচনার বিষয় দেখো, পরিসংখ্যা বিভাজন ছক থেকে কতজন 50 থেকে 60 নম্বরের মধ্যে, এদিকে তাকাও, 50 থেকে 60 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 জন, তাই তো? কতজন 50 নম্বরের কম তা কি করে বলবো? 50 নম্বরের কম এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি করব? এদিকে তাকাও, আমরা দেখেছি 40 নম্বরের কম পেয়েছে 3 জন, 30 থেকে 40 3 জন পেয়েছে। আবার 40 নাম্বার যে পেয়েছে তাকে তো আর 30 থেকে 40 এই দলে ফেলা হয়নি, তাকে 40 থেকে 50 এই দলে ফেলা হয়েছে। আমরা জানি এটি শ্রেণী বহির্ভূত পদ্ধতি, অর্থাৎ কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বমান পরবর্তী শ্রেণীর নিম্নমান। সেক্ষেত্রে 40 নাম্বার প্রাপ্ত ছাত্রটিকে এই দলে ধরা হয়নি, এই দলে ধরা হয়েছে। তাহলে 40-এর কম, আসলে 40-এর কম নাম্বার পেয়েছে 3 জন। তাহলে যদি বলা হয় যে 50-এর কম কতজন ছাত্র পেয়েছে, তাহলে কি 12 জন হবে? না, 40-এর থেকে 50 এই নাম্বার, 40 থেকে 50 অর্থাৎ 40 বা 40-এর বেশি, 50-এর কম, এরূপ নাম্বার পেয়েছে 12 জন। সুতরাং 50-এর কম নাম্বার পেয়েছে 3 জন যোগ 12 জন, মোট 15 জন। অর্থাৎ 3 জন আছে যারা ধরি 3-10 ঘরের নাম্বার পেয়েছে, অর্থাৎ 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 এরকম নাম্বারগুলো পেয়েছে 3 জন। আর 4-10-এর ঘরের নাম্বার পেয়েছে, অর্থাৎ 4-10, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 এরূপ নাম্বার পেয়েছে 12 জন। তাহলে 50-এর কম নাম্বার পেয়েছে 3 জন যোগ 12 জন সমান 15 জন। একইভাবে যদি বলা হয় 60-এর কম নাম্বার পেয়েছে, পরের আরও 4 জন যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 12 যোগ 4 জন সমান 16 জন। বিষয়টি আরেকটু অন্যভাবে বোঝা যাক। ধরি রামের পরিবারে রামের দাদু আছেন, না রামের ঠাকুমা আছেন, অর্থাৎ ঠাকুরদা আছেন, ঠাকুমা আছেন,
বাবা আছেন, মা আছেন, রাম আছে, আর ধরি রামের বোন আছে। রাম তার বয়স 15 বছর, তার বোনের বয়স 9 বছর, মায়ের বয়স ধরে নিই 40 বছর, বাবার বয়স 45 বছর, ঠাকুমার বয়স 65 বছর, ঠাকুরদার বয়স 70 বছর। তাহলে যদি প্রশ্ন হয় রামের এই পরিবারের 10 বছর বয়স পর্যন্ত বা 10-এর কম বয়সী কতজন আছে, উত্তর হবে 1 জন। কে না, রামের বোন। কিন্তু 20 বছর বয়সের কম কজন আছে, বা প্রাপ্তবয়স্ক নয় এরূপ কজন আছে, তার উত্তর হবে 2 জন। কে, রাম এবং রামের বোন, অর্থাৎ রামের বোন এবং রাম পরপর দুটি ধরা হয়েছে। একইভাবে যদি প্রশ্ন হয় 40 বা 40-এর কম, তখন 3 জন। আর 40-এর কম বলে কিন্তু মাকেও ধরা যাবে না, সেক্ষেত্রে 2 জন। 40 বা 40-এর কম প্রসঙ্গ এলে তখন হবে 3 জন। যদি বলা হয় 50-এর কম, তখন 4 জন। আবার 60-এর কম বললেও কিন্তু সেই 4 জন। 70-এর কম বললে 5 জন, 70 বা 70-এর কম বললে সেক্ষেত্রে 6 জনকেই বোঝাবে। অর্থাৎ প্রদত্ত এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে আমরা পেলাম যে 30-এর কম নাম্বার, 30-এর কম নাম্বার, দেখো 30 থেকে 40 এই নাম্বার পেয়েছে 3 জন, তাহলে 30-এর কম কেউ পায়নি ধরে নিই, 30-এর কম পেয়েছে 0 জন। আবার এখানে বলা আছে 30 থেকে 40 নাম্বার পেয়েছে 3 জন, 40 নাম্বার যে পেয়েছে সে কিন্তু এই দলে নেই, এটা আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে। তাহলে 40-এর কম পেয়েছে এমন ছাত্রছাত্রী 3 জন, কিন্তু এরপরে 50-এর কম যখন আমরা বলবো তখন আমাদের এই 3 জনের সাথে তাহলে পরের 12 জন যোগ করতে হচ্ছে, অর্থাৎ 3 যোগ 12 সমান 15 হয়ে যাচ্ছে। একইভাবে যখন 60-এর কম বলছি, আমরা জানি 50 থেকে 60 নাম্বার পেয়েছিল 4 জন, 50 থেকে 60 নাম্বার পেয়েছিল 4 জন, তাহলে প্রথমে 3 যোগ 12, তার সাথে আবার 4 যোগ হয়েছে, আমরা সরাসরি এটা 3 যোগ 12 না লিখে 15 লিখে দিতে পারি, 15-এর সঙ্গে আবার 4 যোগ করে 19, একইভাবে 19-এর সঙ্গে পরের 6 যোগ করে 25, এইভাবে আমরা পরপর সংখ্যাগুলো বেশি পেয়ে যাচ্ছি, ছোট থেকে বড় পেয়ে যাচ্ছি। একেই বলা হয় ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী পরিসংখ্যাগুলিকে ক্রমে পরপর যোগ করে নতুন পরিসংখ্যা পেয়েছি, এই পরিসংখ্যা বিভাজন তালিকাকে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা বলা হয়। এটাকে যদি আবার উল্টো করা হয়, আমরা প্রথমেই যদি বলি 30 অথবা 30-এর বেশি, এখানে 30 অথবা বলা হয়েছে কেন, সরাসরি 30-এর বেশি বলা হয়নি কেন? আমরা জানি 30 থেকে 40 এই নাম্বার প্রাপ্ত ছাত্র বলতে যে 30 পেয়েছে, যে 31 পেয়েছে, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 যে পেয়েছে সে নয়। সুতরাং 30 প্রাপ্ত হতে পারে, তাই এখানে বলা হয়েছে 30 অথবা, হ্যাঁ 30 অথবা 30-এর বেশি, 100 হতে পারে এমন ছাত্র আসলে সবাই। এক্ষেত্রে কতজন ছাত্রছাত্রী? মোট 40 জন, তাই 40। কিন্তু 40 অথবা 40-এর বেশি অর্থাৎ 40-এর কম আমরা কি দেখেছি, 40-এর কম 3 জন ছিল, তাহলে ওই 3 জন বাদ যাবে, অর্থাৎ 40 থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে সুবিধে হবে। অর্থাৎ এই প্রথমের 3 বাদ, সেক্ষেত্রে 37, এরপরে এই প্রথমের 12 বাদ, পরের এই প্রথমের 4 বাদ, এইভাবে আমরা বেশি মান থেকে ক্রমশ কম মানে পৌঁছেছি। অর্থাৎ এক্ষেত্রে 0 থেকে হিরো, ছোট থেকে ক্রমশ বড়, আর এক্ষেত্রে হিরো থেকে 0, বড় থেকে ক্রমশ ছোট। এইরূপ পরিসংখ্যা বিভাজন তালিকাকে বলা হয় বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা দুইভাবে করতে পারি, ক্ষুদ্রতর পরিসংখ্যা বিভাজন তালিকা অর্থাৎ পরপর যোগ করে করে যাওয়া, আর একটা হচ্ছে বৃহত্তর, ক্ষুদ্রতর এবং বৃহত্তর। তর কথাটা আসছে মানে তুলনামূলক, তুলনামূলক ছোট, তুলনামূলক বড়, এইভাবে করা হচ্ছে। যখন আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি
অর্থাৎ পরপর যোগ করে করে যাচ্ছি, তখন সেটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। আর যখন আমরা বিয়োগ করে করে যাচ্ছি, অর্থাৎ মানগুলি বড় থেকে ক্রমশ ছোটোর দিকে হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। অর্থাৎ বৃহত্তর সূচকের ক্ষেত্রে কোনো একটি সংখ্যা বা তার বেশি এইভাবে প্রকাশ করা হয়, আর ক্ষুদ্রতর সূচকে কোনো একটি সংখ্যার কম এইভাবে প্রকাশ করা হয়। তাহলে আমরা জানলাম দুই ধরনের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করা যায়, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক। এখন আমরা পাঠ্যপুস্তকের 160 পৃষ্ঠার নিজে করি 11.1 সমস্যাটির সমাধান করব। মৃগাঙ্ক তাদের কারখানার 30 জন কর্মচারীর বয়স লিখেছে। একটি পরিসংখ্যা বিভাজন ছক আমরা দেখতে পাচ্ছি, যার ফার্স্ট রো বরাবর বয়সগুলো শ্রেণী অন্তরে সাজানো আছে এবং সেকেন্ড রো বরাবর কর্মচারীর সংখ্যা বা ফ্রিকোয়েন্সি এখানে উল্লেখ করা আছে। আমি উপরের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং সেখান থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে প্রথমে আমরা 3টি কলামযুক্ত একটি সারণী তৈরি করে নেব। এই সারণীতে আমরা দেখতে পাচ্ছি প্রথমের কলামে বয়স, সেকেন্ড এই কলামে কর্মচারীর সংখ্যা, থার্ড কলামে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা লিখব। ক্রমযৌগিক পরিসংখ্যা দুই রকম হয় আমরা জেনেছি, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক। আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করব, তাই এটা ব্র্যাকেটে লিখে দিই, ক্ষুদ্রতর সূচক। এবার একইভাবে আমরা এটাকে তুলে ফেলি, অর্থাৎ 21 থেকে 23, 23 থেকে 25 এবং সেকেন্ড রো বরাবর আমরা কর্মচারীর সংখ্যাগুলো লিখে ফেলি, অর্থাৎ 3, 4, 5, 6, 5, 4 and 3। এরপরে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কীভাবে তৈরি করব? তাহলে প্রথমের এই 3 3 থাকবে, এরপরে 3-এর সাথে 4 যোগ হবে, অর্থাৎ 3-এর সাথে 4 যোগ হয়ে 7, আমরা সরাসরি 7 লিখতে পারি। 7-এর সাথে পরের 5 যোগ হয়ে 12, 12-র সাথে পরের 6 যোগ হয়ে 18, 18-র সাথে এই 5 যোগ হয়ে 23, 23-এর সাথে 4 যোগ হয়ে 27 এবং 27-এর সাথে শেষের 3 যোগ হয়ে 30। এইভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করে নেব। এরপরে আমাদের উত্তরটা দিতে সুবিধে হবে। প্রথমের প্রশ্ন কি আছে? কারখানায় 30 বছরের কম বয়সের কতজন কর্মচারী আছে? 30 বছরের কম আমরা দেখতে পাচ্ছি যে এই কারখানায় 27 থেকে 29 বছর বয়স 6 জন কর্মচারী কাজ করে। না, 27 বছরের কম, হ্যাঁ, তাহলে 25 থেকে 27 বছর বয়সী 5 জন কাজ করে, আর 27 বছর পর্যন্ত 12 জন কর্মচারী কাজ করে। অতএব 27 বছরের কম বয়সের 12 জন কর্মচারী কাজ করে, কারণ আমরা দেখলাম 25 থেকে 27 বছর বয়সী 5 জন, ঠিক তার আগে 4 জন, তার আগে 3 জন, তাহলে এই পর্যন্ত যোগ করে কি দেখলাম? 12 জন। অতএব 27 বছরের কম বয়সের 12 জন কর্মচারী কাজ করে। এরপরে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 25 বছর বা 25 বছরের বেশি বয়সের কর্মচারী আছে। 25 বা 25-এর বেশি, আমরা দেখলাম 25-এর কম কত? 7 জন। তাহলে 25 বছর বা 25-এর বেশি হবে, মোট 30 জনের থেকে এই প্রথমের 7 জন বাদ যাবে, অর্থাৎ 30 বিয়োগ 7 জন সমান 23 জন। এভাবে করলেই হবে, অর্থাৎ এটাকে আমাদের আবার বৃহত্তর সূচকে পরিণত করার কোনো প্রয়োজন নেই। আমরা যে কোনো একটি সূচকে পরিণত করেই উত্তরগুলো দিতে পারি। যেহেতু দেখলাম যে 25 বছর বয়সের কম আছে 7 জন, সুতরাং 25 বা 25-এর বেশি আছে বাকিরা, অর্থাৎ 30 বিয়োগ 7 জন, তাই 23 জন হয়ে গেল। এরপরে তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 25 বছর বা 25 বছরের বেশি কিন্তু 33 বছরের কম, তাহলে 25-এর বেশি আমরা দেখতে পেয়েছিলাম 23 জন, কিন্তু এখানে বলা আছে 33 বছরের কম, তাহলে আমরা এখানে দেখেছি 31 থেকে 33 এই শ্রেণীতে লক্ষ্য করলাম মোট 27 জন ছিল, তাই তো? অর্থাৎ 33 বছর বয়স পর্যন্ত
কর্মচারী 27 জন। 31 থেকে 33 এই শ্রেণীতে আছে 4 জন, কিন্তু 33 পর্যন্ত আছে 27 জন। তাহলে 27 জনের মধ্যে প্রথমের এই 7 জন বাদ কেন? এদের বয়স তো 25-এর কম। তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে 25 বছর বা তার বেশি কিন্তু 33 বছর বা তার কম বয়সী কর্মচারীর সংখ্যা তাহলে 27 বিয়োগ 7 জন সমান 20 জন। তাহলে এই সকল সমস্যার সমাধান সম্ভব হলো আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা এটা তৈরি করেছি বলে। তাহলে আজকে প্রথম পর্বে আমরা জানলাম রাশিবিজ্ঞান কি এবং রাশিবিজ্ঞানের ট্যালি মার্ক কীভাবে ব্যবহার করা হয়, কিভাবে শ্রেণী অন্তর গঠন করা হয়, ঊর্ধ্বসীমা নিম্নসীমা কি, শ্রেণী বহির্ভূত পদ্ধতি কি, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কি, সীমা থেকে কিভাবে সীমানায় পরিণত করা যায় এবং শ্রেণী পরিসংখ্যা, সেই সাথে সাথে শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা, পরিসংখ্যার শতকরা হার কিভাবে নির্ণয় করা হয়, কিভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা যায়, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক, এবং সেই সংক্রান্ত একটি ছোট্ট সমস্যার সমাধান আমরা করলাম। আশা করি তোমরা সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।